তো বন্ধুরা, যেখানে বলিউডের প্রায় সব সিনেমাতেই রোমান্স ঠাসা থাকে, সেখানে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টররা নতুন নতুন কনসেপ্টের ওপর সিনেমা নিয়ে আসতে থাকে। এখন এমনই একটি সিনেমা আপনাদের সামনে তুলে ধরব, যার নাম কুবেরা। এই সিনেমাতে রয়েছেন সাউথের দুই বড় সুপারস্টার নাগার্জুন এবং ধানুষান্না। তো এই সিনেমাতে আমরা দেখতে পাই যেমন একপাশে রয়েছে অনেক কোটিপতি এবং সেই শহরেরই অন্যদিকে রয়েছে গরিব ভিখারি। তো এখানে আসলে গল্পটি একজন ভিখারির কোটিপতি হয়ে ওঠার গল্প। তো আপনি যদি এই দুর্দান্ত ক্রাইম থ্রিলার সিনেমাটি মজা নিতে চান, তবে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আজকে এক্সপ্লেন করব কুবেরা সিনেমাটি। তো গল্পের শুরু হয় মুম্বাইয়ের এক ধনী ব্যবসায়ী নীরজ মিত্রকে দিয়ে, যে গ্লোবাল এন্টারপ্রাইজ নামের একটি বিশাল কোম্পানির মালিক ছিল। নীরজের অনেক ধরনের ব্যবসা ছিল, বিশেষ করে এনার্জি প্রোডাকশন ফিল্ডে, এবং সে তখন সরকারের সাথে মিলে ভারতে তেলের একটি নতুন উৎস খুঁজছিল, যার জন্য তার কোম্পানির কর্মীরা ভারত মহাসাগরের একটি অংশে কয়েক বছর ধরে খনন কাজ করছিল। এই খনন কাজ করতে করতে একদিন এক রাতে সেই কর্মীরা সমুদ্রের তেলে একটি বড় খনি পেয়ে যায়, যা দিয়ে প্রায় 15 থেকে 20 বছর তেল গ্যাস উৎপাদন করা সম্ভব ছিল। কিন্তু সেই কর্মীদের লিডার ছিল একজন বিশাল করাপ্টেড। সে এই খবর সরকারের কাছে আগে না জানিয়ে দেয় নীরজকে। আর নীরজ চায়নি সেই ওয়েল রিজার্ভ সাধারণ মানুষ বা সরকারের সম্পত্তি হোক, কারণ সে নিজে সেটার সাহায্যে পৃথিবীর সবচেয়ে ধনী এবং শক্তিশালী মানুষ হতে চেয়েছিল। কারণ আমরা সকলেই জানি, তেল আসলে যে দেশের কাছে রয়েছে অথবা যেই ব্যক্তি সেটি কন্ট্রোল করে, সেই শক্তিশালী। তো সে এই খবরটি জানার পরে প্রথমে দেখা করতে চলে যায় ভারতের পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে, যে ছিল একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ। তার সাথে পরামর্শ করেই সে প্রথমেই সেই ওয়েল ডিপার্টমেন্টের সমস্ত কর্মীদের মেরে ফেলে, যাতে এই খবরটি লিক না হয়ে যায়। এরপরে নীরজ তাকে বলে সে যেন সেই ওয়েলের রিজার্ভটি যে কোনো উপায়ে প্রাইভেট করে তার কোম্পানির নামে করে দেয়। সেই মন্ত্রী এতে রাজি হয়ে যায়, তবে সে বিনিময়ে নীরজের কাছে 1,00,000 কোটি টাকা দাবি করে, কারণ সেই ওয়েল রিজার্ভের প্রাইভেট করার জন্য অনেক রাজনীতিবিদ, মিডিয়া, পুলিশ, কমিশনার ইত্যাদি ইত্যাদি মানুষদেরকে টাকা খাওয়ানো বা ঘুষ দেওয়া জরুরি ছিল। নীরজ এই চুক্তি মেনে নেয়, কিন্তু এত বড় অঙ্কের টাকা সেই নেতাদের কাছে পৌঁছানো খুবই কঠিন কাজ ছিল, কেননা এই টাকা যদি সে ডিরেক্টলি সব টাকা ব্যাংক ট্রান্সফার করে দেয়, তবে এতে নিরাপত্তার ঝুঁকি থাকে। তো এই টাকাগুলো পাচার করার জন্য তার একজন এক্সপার্ট মানুষের প্রয়োজন ছিল, যে একই সাথে বিশ্বস্তও হবে। তখন নীরজের বাবা তাকে বলে যে এই কাজ শুধু একজন মানুষই করতে পারবে, যার নাম দীপক তেজ, যে আগে একজন সিবিআই অফিসার ছিল। সে অত্যন্ত বুদ্ধিমান এবং সৎ, কিন্তু তার এই সততার গুণের কারণেই একজন মন্ত্রীর ক্ষতি হয়ে গিয়েছিল, যার ফলে সে দীপককে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করিয়ে দেয়। তার 10 বছরের সাজা হয়েছে এবং সে 5 বছর ধরে জেলে বন্দিও রয়েছে। এই কারণেই নীরজ এবং তার বাবা দীপককে জেল থেকে ছাড়িয়ে তাকে নিয়ে নিজেদের কাজ করানোর কথা ভাবে। তারপর নীরজ জেলে গিয়ে দীপকের সাথে দেখা করে এবং তাকে স্বাধীনতার লোভ দেখিয়ে নিজের সাথে কাজ করার কথা বলে। কিন্তু দীপক কোনো বেআইনি কাজ করতে চায়নি এবং তার আশা ছিল যে সে নির্দোষ প্রমাণিত হয়ে সততার সাথে ছাড়া পেয়ে যাবে। তাই সে নীরজকে মানা করে দেয়, কেননা তার কিছুদিন পরেই কোর্টে তার শুনানি ছিল। তারপরে কেটে যায় বেশ কিছুদিন, কোর্টের শুনানি আসে। তো কোর্টের শুনানিতে দীপককে তো মওকুফ করা হয় না, উল্টো তাকে আরও 10 বছর জেলে থাকার নির্দেশ দেওয়া হয়। তখন দীপকের সুবিচারের ওপর থেকে ভরসা উঠে যায় এবং সে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য নীরজের সাথে হাত মিলিয়ে নেয়। তারপর নীরজ দীপককে জেল থেকে ছাড়িয়ে নেয় এবং সে তাকে প্রচুর টাকা ও মুম্বাইতে একটি ভালো বাড়িও দেয়। এরপর শুরু হয় আসল খেলা, যেখানে নীরজ দীপককে বলে তাকে কিছু লোকের কাছে 1,00,000 কোটি টাকা পাঠাতে হবে। অর্ধেক টাকা ব্ল্যাক অর্থাৎ ক্যাশে এবং অর্ধেক টাকা হোয়াইট অর্থাৎ অনলাইনে। কিন্তু নীরজ তাকে এটা বলতে রাজি হয় না যে সে টাকা কাকে এবং কেন পাঠাচ্ছে। আর সেই রাজনীতিবিদরাও আসলে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিচ্ছিল না, তারা নিজেদের বেনামি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিল, মানে তারা অন্য মানুষদের মাধ্যমে টাকা নিচ্ছিল। এই কারণে দীপক নীরজকে বলে যে তাকেও নিজের বেনামি তৈরি করতে হবে, যাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, যাতে আইনের নীরজের ওপর কোনো সন্দেহ না হয়। কিন্তু কোনো অপরিচিত মানুষকে এত টাকা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ সে ধোঁকা দিতে পারত।
এই কারণেই দীপক একটি আইডিয়া বের করে, যেখানে সে কিছু ভিখারিকে প্রশিক্ষণ দিয়ে বেনামি অ্যাকাউন্টের মালিক করার সিদ্ধান্ত নেয়। কারণ ভিখারিরা অশিক্ষিত হয়, যার ফলে তারা কোনো গড়বড় করতে পারবে না। এর জন্য দীপক নীরাজকে 4 জন ভিখারি জোগাড় করতে বলে। তখন নীরাজের লোকেরা 4টি আলাদা আলাদা শহরে যায় এবং কাজ দেওয়ার বাহানায় সেখান থেকে একজন একজন করে ভিখারি নিয়ে আসে, যাদের বয়সও বেশি ছিল না এবং বাইরে থেকেও শরীরে মোটামুটি ফিটফাট ছিল, যেমন হাত ভাঙা পা ভাঙা এমন কিছু তারা নিচ্ছিল না। এই 4 জনের মধ্যে 3 জন ছিল ছেলে, দেবা, খেলু এবং দিব্যা। আরেকজন ছিল মেয়ে, নাম খুশবু, যে গর্ভবতী ছিল। এই 4 জনের মধ্যে 3 জন খুবই সহজ সরল ছিল, কিন্তু দেবা একটু চালাক ছিল এবং তার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ ছিল। তো যাই হোক, তারপর দীপক সেই ভিখারিদের নকল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানায় এবং তাদের ট্রেনিং দেওয়া শুরু করে, যেখানে তাদের ভালো পোশাক পরানো হয়, উঠা বসা এবং খাওয়া দাওয়া শেখানো হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হলো ডকুমেন্ট সই করা শেখানো হয়। তো এরপরে দেখানো হয় নীরাজ দীপককে 1 লক্ষ কোটি টাকা দেয়, যার মধ্যে অর্ধেক নগদ টাকা আলাদা আলাদা উপায়ে সেই মন্ত্রীদের কাছে পৌঁছানো হয় এবং বাকি টাকা সেই ভিখারিগুলোকে সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়ে সুইচ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়। তারপর সেই 4 জনের নামে বিদেশে নকল কোম্পানি খোলা হয়, যা দিয়ে তারা ভারতে নিজের টাকা ইনভেস্ট করবে এবং তখন সেই ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। এইভাবে প্রথমে সেই ভিখারিদের অ্যাকাউন্টে টাকা আসে এবং তখন দীপক একে একে তাদের দিয়ে সেই নেতাদের বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে। সবচেয়ে প্রথমে খেলুকে দিয়ে একটি অনলাইন ট্রানজ্যাকশন করানো হয়, যেখানে দীপকের প্ল্যান ছিল যে কাজ হয়ে যাওয়ার পর সে 4 জনকে আবার নিজ নিজ শহরে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু নীরাজ শেষ পর্যন্ত সেই ভিখারিদেরকে মেরে ফেলতে চেয়েছিল, যাতে ভুল করেও তার রহস্য ফাঁস হয়ে না যায়। এর কারণেই খেলুর ট্রানজ্যাকশন হওয়ার পরে নীরাজের লোকেরা তাকে বিরিয়ানি খাওয়ানোর নাম করে লঞ্চে করে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়ে মেরে ফেলে। তারপর যখন দীপক এটা জানতে পারে, তখন সে নীরাজের সাথে দেখা করতে যায় এবং তাদের মারতে নিষেধ করে, কিন্তু নীরাজ তা শোনে না, যার কারণে দীপক সেই কাজ ছেড়ে দেওয়ার কথা বলে। তখন নীরাজ তাকে বলে যে এমনটা করলে তাকে আবার জেলে যেতে হবে, তাই দীপক বাধ্য হয়ে সেই ভুল কাজ করতে রাজি হয়ে যায়। এরপর দিব্যার ট্রানজ্যাকশন হয় এবং তাকেও মেরে ফেলা হয়। এর মধ্যে নীরাজের একজন লোক ছিল, নাম রোবো, যে সেই ভিখারিদের দেখভাল করত, কিন্তু সে আসলে খুবই জঘন্য লেভেলের একজন মানুষ ছিল। সে খুশবুকে ধর্ষণ করার চেষ্টা করে, যখন দেবা তার সাথে লড়াই করে তাকে আটকে দেয় এবং সে এই কথা দীপককে জানায়, কিন্তু দীপক এই বিষয়ে কিছুই করে না, কারণ এমনিতেও সে ভিখারিরা মারাই যেত। এরপর দেবার ট্রানজ্যাকশনের পালা আসে। তখন দীপক তার বায়োমেট্রিক স্ক্যান নিয়ে তাকে রোবোর সাথে পাঠিয়ে দেয়, যার কাজ ছিল তাদেরকে দূরে নিয়ে গিয়ে মেরে ফেলা। কিন্তু সে দেবাকে পথেই মারধর করা শুরু করে দেয়, যার ফলে দেবার মনে হয় যে সে তার সাথে খুশবুর সেই ঘটনার প্রতিশোধ নিচ্ছে। তখন দেবা টয়লেটে যাওয়ার বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দীপক যে ট্রানজ্যাকশন শুরু করেছিল তা মাঝপথেই ফেল হয়ে যায়, তাই তার আবার দেবার বায়োমেট্রিক স্ক্যানের প্রয়োজন ছিল। কিন্তু তখনই রোবো তাকে জানায় যে দেবা তাদের বন্দিদশা থেকে পালিয়ে গেছে, তাই তারা সবাই তাকে খুঁজতে শুরু করে। ওদিকে দেবা একটি রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে সমীবা নামের একটি মেয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনে এবং জল ও চকলেট দেয়। সমীবা তার বয়ফ্রেন্ডের চক্করে ঘর থেকে পালিয়ে মুম্বাই এসেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে দেয়, তাই সে এখানে আত্মহত্যা করার চেষ্টা করছিল। তখন দেবা তাকে বাঁচিয়ে নেয়। তারপর সে সমীবার ফোন নিয়ে তা দিয়ে দীপককে একটা কল করে। দেবার মনে হচ্ছিল রোবো খারাপ, কিন্তু দীপক ভালো মানুষ যে তাকে সাহায্য করবে। ওদিকে দীপকের ফোন গাড়িতে রাখা ছিল, তাই দেবার সাথে তার কথা হতে পারে না, কিন্তু দীপকের ভয়েস মেইলে তার গলার আওয়াজ রেকর্ড হয়ে যায়। এরপর সমীবা সেখান থেকে চলে যেতে চায়। তখন দেবা তার কাছে কোনো মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য লিফট চায়, যাতে সেখানে সে খাবার খেতে পারে। তো সমীবা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তাকে নিজের রিকশায় করে হাজি আলী দরগায় ছেড়ে দেয় এবং সে নিজে তার বন্ধুর বাড়ি চলে যায়। অন্যদিকে দীপক তার ফোনে একটি মিস কল দেখতে পায় এবং ভয়েস মেইলে দেবার আওয়াজ শুনতে পায়, তাই সে সেই নাম্বারটি ট্র্যাক করে সমীবার কাছে চলে যায়, যে তাকে বলে দেয় যে সে দেবাকে কোথায় ছেড়েছিল। তখন দীপকের সঙ্গীরা হাজি আলী পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু দেবা সেখানে রোবোকে দেখে খাওয়া দাওয়া বাদ দিয়ে পানিতে লাফ মেরে পালিয়ে যায়। তারপর সে মুম্বাইতে নীরাজের সেই গেস্ট হাউসটি খুঁজতে থাকে, যেখানে সেই সব ভিখারিদের রাখা হয়েছিল। এরই মধ্যে সে আবারও সমীবার মুখোমুখি হয়
এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তার কথা শোনে না। কারণ দেবার কারণে দীপক তার বন্ধুর বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিল, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখন শমীবা একটি লেডিস হোস্টেলে থাকতে চাচ্ছিল। দেবা সেই হোস্টেলটি দেখে নেয় এবং তারপর সে ঘুরতে ঘুরতে আবার সেই গেস্ট হাউসে চলে যায়। কিন্তু সেখানে সে দেখতে পায় যে দীপক এবং রোবো নিজেদের মধ্যে কথা বলছে। এতে সে বুঝে যায় দীপক ও রোবোর সাথে মিলে আছে এবং তারা দুজনেই তাকে মেরে ফেলতে চায়। তাই দেবা সেখান থেকে পালিয়ে যায়। তখন রোবো তার পিছু নেয় এবং তারপর তাদের দুজনের একটি জঙ্গলে লড়াই হয়, যেখানে দেবা কিছুটা জখম হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে এবং সে শনিবার হোস্টেলে পৌঁছে সেখানে অজ্ঞান হয়ে যায়। কারণ সে মুম্বাইতে কাউকে চিনত না এবং এখন সে কেবল এই মেয়েটির ওপরে ভরসা করছিল। তখন শনিবার দেবাকে একটি হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করায়। ওদিকে খুশবু ট্রানজ্যাকশন হয় এবং তাকেও মেরে ফেলতে নিয়ে যাওয়া হয়। আর এখন নীরজ এটা জানতে পেরেছিল যে দেবা তাদের কাছ থেকে পালিয়ে গেছে, তাই সে দীপককে ওয়ার্নিং দেয় যেন সে তাকে দ্রুত খুঁজে বের করে, কারণ তার অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা ছিল যা মন্ত্রীদের দিতে হতো। এরপরে দীপক দেবার খোঁজে সেখানে চলে যায় যেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ তিরুপতি, এবং সেখান থেকে শমীবাকে কল করে দেবার ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু সে তাকে কিছুই বলে না, কারণ সে বুঝতে পেরেছিল যে তার উদ্দেশ্য খারাপ। তারপর দেবা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায় এবং সে মুম্বাই থেকে আবার তিরুপতি যাওয়ার কথা ভাবে। কিন্তু শমীবা তাকে বারণ করে, কারণ সে আন্দাজ করতে পেরেছিল যে দীপক তিরুপতিতেই আছে। এই কারণে এখন দেবা নিজের সুরক্ষার জন্য বিগ বস অর্থাৎ নীরজের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হচ্ছিল যে বাকি সবাই খারাপ আর নীরজ হয়তো ভালো হবে। কিন্তু তার কাছে নীরজের ঠিকানা বা ফোন নাম্বার কিছুই ছিল না। তখন দেবার মনে পড়ে যে সে টাকাটা লেনদেনের জন্য দীপকের সাথে কনভি গ্রামের একটি রেজিস্ট্রি অফিসে গিয়েছিল, যেখানে রেজিস্ট্রার তাকে নিজের কার্ড দিয়েছিল। তাই দেবা ভাবে যে সেই রেজিস্ট্রার নিশ্চয়ই নীরজকে চিনবে। এই কারণে সে একা বাসে করে কনভি গ্রামে চলে যায়। তার যাওয়ার পর দীপক শনিবার হোস্টেলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে তাকে মিথ্যা বলে যে সে দেবার সাথে দেখা করেনি। তখন দীপক সেখানে একটি টাকার বাক্স দেখতে পায় যা খুশবুর কাছে ছিল এবং খুশবু তার দেবাকে দিয়েছিল, এবং সেই বাক্সটি এখন আছে শমীবার কাছে। এতে দীপক বুঝে যায় যে শমীবা তার সাথে দেখা করেছিল, তাই সে তাকে বন্দুক দেখিয়ে জিজ্ঞাসা করে এবং তখন সে বলে দেয় যে দেবা কনভি গেছে। তখন দীপকও তার লোকদেরকে নিয়ে সেখানে চলে যায়। ওদিকে দেবা যখন সেই রেজিস্ট্রি অফিসে পৌঁছায় তখন সে জানতে পারে সেই রেজিস্ট্রারকে মেরে ফেলা হয়েছে। আসলে নীরজ প্রমাণ মেটানোর জন্য সেই লোকটিকে মেরে ফেলেছিল। তখন সেই অফিসের লোকেরা সেখানে পুলিশকে ডাকে, যারা দেবাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে, কারণ পুলিশের সন্দেহ ছিল যে দেবাই সেই রেজিস্ট্রারকে মেরেছে অথবা সে এর সাথে জড়িত। কিন্তু তারপর দেবা সেই পুলিশ ইন্সপেক্টরকে সেই রেজিস্ট্রারের বাড়ি দেখায়, যেখানে নীরজের দেওয়া প্রচুর টাকা রাখা ছিল। এই টাকা দেখে দেবার কথা শুনে এবং সমস্ত প্রমাণ মিলিয়ে সেই ইন্সপেক্টর বুঝতে পারে যে কেউ দেবাকে বেনামি বানিয়েছে এবং তার মাধ্যমে রাজনীতিবিদদেরকে টাকা দেওয়া হয়েছে। এখন দেবাও এই কথা জানতে পেরেছিল যে তার অ্যাকাউন্টে কোটি 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 টাকা আছে। এই কারণে এই লোকেরা তার পেছনে পড়ে আছে। তখনই সেখানে দীপক এবং তার সঙ্গীরা চলে আসে, যারা নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয় দেয়। তো সিবিআই অফিসার পরিচয় দিলে দেবাকে আসলে পুলিশরা কোথায় নিয়ে গেছে সেই লোকেশন তারা আসলে বলে দেয়। কিন্তু ভুয়া পরিচয় দীপক যখন ইন্সপেক্টরের ওখানে যায় তখন দেবা সেই ইন্সপেক্টরকে বলে দেয় যে ওরা খারাপ লোক এবং তাকে মেরে ফেলতে চায়। এই কারণে সেই ইন্সপেক্টর তাদের সবাইকে বন্দুক দেখিয়ে এই কেলেঙ্কারির বিষয়ে জানতে চায়। তখন দীপক ঘাবড়ে গিয়ে সেই ইন্সপেক্টরকেই গুলি মেরে দেয়, কারণ সে অনেক কিছু জেনে গিয়েছিল। এটা দেখে দেবা খুব ভয় পেয়ে যায় এবং সেই উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে মারার চেষ্টা করে। কিন্তু এখানে খুব বড় ধরনের একটি মিরাক্কেল ঘটে, সে একটি গাছে আটকে যায় এবং বেঁচে যায়। কিন্তু এখানেও শেষ হয় না, সে গাছ থেকে যখন পড়ে তখন খাড়া খাড়া যে বিম দেওয়ার জন্য রড রাখা হয় সেখানেও পড়ে, কিন্তু তার হাইট একটু উঁচা হয় এবং ওই বিমের যে রডটা বের হয়েছিল সেই রডটা একটু নিচু হয়, সে এই যাত্রাতেও বেঁচে যায়। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে দীপকের খুব অনুশোচনা হচ্ছিল যে সে একজন ভালো পুলিশকর্মীকে মেরে ফেলেছে। এরপর সে আস্তে আস্তে বুঝতে পারে যে নীরজ সেই টাকা কাকে এবং কেন পাঠাচ্ছে এবং এই ওয়েল স্ক্যামের চক্করে সে এ পর্যন্ত কত মানুষকে মেরে ফেলেছে। এই কারণে এখন দীপক নীরজের সাথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে তার মুখোশ খুলে দেওয়ার প্ল্যানিং করে
যার জন্য সে নীরাজের বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে। আর এখন তার শুধু দেবার খোঁজ ছিল যাতে সে এই জালিয়াতি ফাঁস করতে পারে। এরই মধ্যে দীপক তার পরিবারকে দুবাই পাঠিয়ে দেয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে দেবা শমিবার সাথে দেখা করে এবং তাকে বলে যে তার নামে কোটি 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 টাকা আছে এবং নীরাজ এবং দীপক তার পেছনে পড়েছে। তারপর দেবা সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তখনই তার মনে পড়ে কনভির সেই ইন্সপেক্টরের কথা, যে দেবার সত্যতা জানতে পারার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল। আর যেহেতু এখন শমিবাও জেনে গেছে যে দেবার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এ কারণে দেবা তাকে নিজের সাথে চলার কথা বলে। তখন ফোন ট্রেস করে সেখানে নীরাজের গুন্ডারা চলে আসে এবং তারা শমিবা ও দেবাকে ধরার চেষ্টা করে। তখন তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় এবং অনেক দূরে চলে যায়। পথে তারা একজন মৃত ভিখারিকে দেখতে পায়, যাকে কিছু লোক আবর্জনার মধ্যে ফেলে দিচ্ছিল। তখন দেবা তাদেরকে থামায় এবং সেই লাশের শেষকৃত্য করার কথা ভাবে, কিন্তু তার কাছে টাকা ছিল না। তখনই সে শমিবাকে নিয়ে সেই মৃত রেজিস্ট্রারের বাড়িতে যায় এবং সেখান থেকে অনেক টাকা বের করে নেয়, যা দিয়ে সে ভিখারির শেষকৃত্য সম্পন্ন করে এবং অনেক ভিখারিকে সাহায্য করে। তারপর দেবার মাথায় আসে যে যদি তার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো সে পেয়ে যায় তবে সে পুরো দেশের ভিখারিদেরকে ভালো করতে পারবে এবং তাদের জীবন শুধরাতে পারবে। এই কারণে এখন সে সেই টাকাগুলো হাসিল করার সিদ্ধান্ত নেয় যা তার নামে জমা ছিল। তারপর সে দীপককে কল করে বলে যে তার সেই 10,000 কোটি টাকা চায় যা তার অ্যাকাউন্টে রয়েছে, যাতে সে সব ভিখারিদের সাহায্য করতে পারে। এটা শুনে নীরাজ খুব ক্ষেপে যায় এবং তাকে গালমন্দ করে। তারপর দেবা দীপককে বলে যে তার সাথে দেখা করতে চায়, কারণ একমাত্র সেই তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারত। তাই সে দীপককে একটি নির্জন এলাকায় আসতে বলে। তখন দীপক তার দলবল নিয়ে সেখানে দেবাকে ধরার জন্য যায়। এ সময় দীপকের লোকেরা একটু দূরে গেলে দেবা চুপিসারে দীপককে পিছন থেকে ইট দিয়ে মেরে অজ্ঞান করে এবং কিডন্যাপ করে নেয়। আর তারপর সে এবং শমিবা তাকে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বলে। এই বিষয়ে দীপক তাদের বলে যে তারা যেন তাকে মুক্ত করে দেয়, কারণ এখন সে বদলে গেছে এবং নীরাজকে সাজা দেওয়াতে চায়, যার জন্য তার কাছে অনেক প্রমাণ আছে। কিন্তু তারা দুজনেই তার কথা বিশ্বাস করে না এবং দেবা তাকে বলে যে ধনীদের গরিবদের প্রতি কোনো দয়া নেই এবং ওরাও তাকে খেলু, দিব্যা এবং খুশবুর মতো মেরে ফেলবে। তখন দীপক তাকে জানায় যে খুশবু এখনও বেঁচে আছে, কারণ সে গর্ভবতী ছিল, তাই সে তাকে বাঁচিয়ে নিয়েছিল। এটা শুনে দেবা বলে যে যদি খুশবু সত্যি বেঁচে থাকে তবে সে তার কথা শুনবে। তখন তারা দুজন দীপককে মুক্ত করে দেয় এবং দীপক তাদের একটি অনাথ আশ্রমে নিয়ে যায় এবং খুশবুর সাথে দেখা করায় যে পুরোপুরি সুস্থ ছিল। তখনই নীরাজের গুন্ডারা দীপকের ফোন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় এবং তারা খুশবু, দেবা ও শমিবাকে মারার চেষ্টা করে, কিন্তু এবার দীপক তাদের সাথ দেয় এবং সে সব গুন্ডাদের মেরে ফেলে, কিন্তু সে শেষ পর্যন্ত নিজেও যায়। এছাড়া সেই দৌড়ঝাঁপ এবং লড়াইয়ের মধ্যে খুশবু অসুস্থ হয়ে বাচ্চা প্রসবের সময় যায়। ওদিকে দীপক আগে নিজের ফোন এবং একটি ব্যাগ দিয়েছিল যার মধ্যে নীরাজের বিরুদ্ধে প্রমাণ ছিল। তারপর শমিবা এবং দেবা দীপক এবং খুশবুর শেষকৃত্য সম্পন্ন করে এবং তারা সেই বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তারা দীপকের ব্যাগে একটি ঠিকানা এবং চাবি পায় যেখানে অনেক টাকা রাখা ছিল, কিন্তু এখন দেবার সেই টাকা চায় না। সে শুধু নীরাজকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল, কারণ তার কারণে অনেক মানুষ মারা গেছে এবং সে ভিখারিদের ঘৃণা করত। এই কারণে শমিবা এবং দেবা সেই টাকাগুলো একটি ট্রাকে ভরে নীরাজের বাড়ির সামনে ফেলে দেয়, যার ফলে নিউজ চ্যানেলের লোকেরা সেখানে পৌঁছে যায় এবং নীরাজের খুব বদনাম হয়। এছাড়া শমিবা নীরাজের বাড়িতে একটি পেন ড্রাইভ পাঠায় যার মধ্যে দীপকের ভিডিও রেকর্ডিং ছিল এবং সে তাতে নীরাজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল। তারপর দেবা দীপকের ফোন থেকে নীরাজকে কল করে বলে যে তার কাছে তার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, যা পাওয়ার জন্য নীরজ যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তখন দেবা বলে যে যদি তার সেই প্রমাণ চায় তবে তাকে একদিনের জন্য ভিখারি সেজে ভিক্ষা করতে হবে। প্রথমে তো নীরজ এতে রাজি হয় না, কিন্তু পরে সে সত্যি ভিখারি বনে যায় এবং তার লোকদের বলে যে তারা যেন তার আশেপাশেই থাকে এবং দেবার সন্ধান করে। তারপর নীরজ সারাদিন ভিখারি সেজে ঘুরে বেড়ায় এবং দেবা তার উপর নজর রাখে, কিন্তু সে কারো ধরাছোঁয়ার মধ্যে আসে না। তারপর রাতের বেলা দেবা তার লোকদের চোখ ফাঁকি দিয়ে নীরাজকে একা পেয়ে ঘিরে ফেলে এবং সেও শমিবা তাকে জিজ্ঞাসা করে যে এখন কি সে সাধারণ মানুষ অথবা ভিখারিদের জীবনের মূল্য বুঝতে পেরেছে। কিন্তু নীরাজকে দেখা যায় সে একদমই বদলায় না, বরং সে তার নিজের অহংকারে অটল ছিল। এরপর নীরাজ দেবাকে মারার চেষ্টা করে। দেবাকে
মাটিতে ফেলার পরে সে খুশবুর বাচ্চাটিকেও ফেলার চেষ্টা করে, কিন্তু দেবা উঠে যায় এবং তাদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে নীরাজ দেবাকে মাটিতে ফেলে দিয়ে তার ওপর চড়াও হলে দেবা মাটি থেকে একটি ধারালো কিছু দিয়ে নীরাজের গলায় আঘাত করে, ফলে নীরাজের গলা কেটেই মারা যায়। আর এইভাবে একজন কোটিপতি মানুষ ভিখারির হালতে মারা যায় এবং একজন ভিখারি মানুষ কোটিপতি হয়ে যায় কারণ তার অ্যাকাউন্টে এখনো 10,000 কোটি টাকা ছিল। তারপর দেবা এবং শমীবা সেই বাচ্চাটিকে দত্তক নিয়ে নেয় এবং তার নাম রাখে কুবের। অন্যদিকে সেই দুর্নীতিবাজ পেট্রোলিয়াম মিনিস্টার যে সেই অয়েল রিজার্ভের জন্য নীরাজের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, সে আবারও সে অয়েল রিজার্ভটিকে অন্য কারো কাছে 1,00,000 কোটি টাকায় বিক্রি করার চুক্তি করে। অর্থাৎ দুর্নীতি এখনও আগের জায়গাতেই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল কুবের সিনেমার এক্সপ্লেনেশন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।